নমস্কার বন্ধুরা। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে আমরা ইতিহাসের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি সাধারণত চাকরির পরীক্ষায় এসে থাকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইতিহাসের মূল ভিত্তি হলো ভৌগোলিক পরিবেশ। প্রাকৃতিক বৈচিত্র্যের বিভিন্নতা অনুসারে ভারতবর্ষকে 5টি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে উল্লেখ করেছেন। জনতত্ত্বের ভিত্তিতে ভারতবাসীকে 6টি শাখায় ভাগ করা যায়। ভারতবর্ষ নামের উৎপত্তি প্রাচীন ভারতে ভরত নামে এক রাজার নামানুসারে। প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন। রাজতরঙ্গিনীতে প্রাচীন কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে। প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। এলাহাবাদ প্রশস্তি কবি হরিসেন রচনা করেন। এলাহাবাদ প্রশস্তি নামক অনুশাসনে সম্রাট সমুদ্রগুপ্তের প্রশস্তি আছে। আইহোল প্রশস্তি কবি রবিকীর্তি রচনা করেন। আইহোল প্রশস্তি নামক অনুশাসনে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর প্রশস্তি আছে। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। হর্ষচরিত রচনা করেন কবি বাণভট্ট। রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। বিক্রমাঙ্ক দেবচরিতের রচয়িতা কবি বিলহন। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্থেনেস। অলবেরনি ভারত সম্বন্ধে যে গ্রন্থটি রচনা করেন সেটির নাম তহকিক-ই-হিন্দ বা কিতাবুল হিন্দ। হাতিগুম্ফা লিপি কলিঙ্গরাজ খারবেলের আমলের। জুনাগড় শিলালিপি থেকে শকরাজ রুদ্রদামনের কীর্তিকলাপের কথা জানা যায়। নাসিক শিলালিপি সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর। ভারতে পুরাতন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে এমন দুটি জায়গার নাম হল মাদ্রাজের চিঙ্গলপুট ও বিহারের মুঙ্গের জেলার নানা জায়গায়। সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাতুটির ব্যবহার শুরু করে তার নাম তামা। ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হল হরপ্পা সভ্যতা। 1922 খ্রিস্টাব্দে প্রথম মহেঞ্জোদাড়োর নিদর্শন আবিষ্কৃত হয়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম মহেঞ্জোদাড়োয় ভারতের প্রাচীনতম সভ্যতাটি আবিষ্কার করেন। হরপ্পার খনন কার্য দয়ারাম সাহানি প্রথম পরিচালনা করেন। হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা। সিন্ধু উপত্যকায় লোহার প্রচলন ছিল না। হরপ্পা সভ্যতায় মৃতদেহকে সমাধিস্থ করা হতো। আর্যদের প্রধান বাহন ছিল ঘোড়া। আর্যরা খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দের মধ্যে ভারতে আসে। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ। আর্যদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। আর্যদের প্রধানতম গ্রন্থ বেদ। বেদ শ্রুতি নামে পরিচিত। বেদের শেষ ভাগ বা বেদান্তকে উপনিষদ বলে। বেদ শব্দের অর্থ জ্ঞান। আর্য পরিবারের প্রধান বা কর্তা ছিলেন পিতা। আর্য পরিবারে সহধর্মিণী স্ত্রীকে বলা হতো। আর্যদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন। আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম নিষ্ক ও মনা। আর্যদের ধর্মাচরণের পথ ছিল যজ্ঞ। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। প্রাচীন আর্য রাজা সভা ও সমিতি নামে দুটি জনপরিষদের সাহায্যে রাজ্য পরিচালনা করতেন। আর্যরা ভারতবর্ষে লৌহ যুগের সূত্রপাত করে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ। শেষ জৈন তীর্থঙ্করের নাম বর্ধমান মহাবীর। মহাবীর জৈনদের 24তম তীর্থঙ্কর। জৈনদের 23তম তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ।
জৈন ধর্মের প্রধান প্রবর্তক হলেন বর্ধমান মহাবীর। জিন শব্দের অর্থ রিপুজয়ী বা জিতেন্দ্রীয়। জৈন বলা হয় মহাবীরের ধর্মাবলম্বীদের। তীর্থঙ্কর বলা হয় জৈন মহাপুরুষদের। মহাবীর দেহত্যাগ করেন বিহারের পাবা নামক স্থানে। জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশঙ্গ। জৈনগণ শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়ে যান। গৌতম বুদ্ধ কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে মহাভিনিষ্ক্রিমণ বলা হয়। বুদ্ধদেব যে স্থানটিতে সিদ্ধিলাভ করেন সেটির বর্তমান নাম বুদ্ধগয়া। বুদ্ধদেবের দেহ রক্ষাকে বৌদ্ধগণ মহাপরিনির্বাণ বলে থাকেন। বুদ্ধদেব মহাপরিনির্বাণ লাভ করেন বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে ৮০ বছর বয়সে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটক পালি ভাষায় রচিত। বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপের তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়। বুদ্ধের পূর্বজন্মের কার্যাবলী যে গ্রন্থে সংকলিত হয় তার নাম জাতক। বৌদ্ধগণ মহাযান ও হিনযান সম্প্রদায়ে বিভক্ত হয়ে যান। মগধের সিংহাসনে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। মগধের রাজা বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। বিম্বিসারের রাজত্বকালে মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই মগধে নিজ নিজ ধর্মমত প্রচার করেন। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। পাটলিপুত্র নগরী স্থাপন করেন উদয়ী। নন্দবংশ প্রতিষ্ঠা করেন মহাপদ্মনন্দ। ধননন্দ নন্দবংশের শেষ রাজা। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে ধননন্দ রাজত্ব করছিলেন। ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন দখল করেন। চন্দ্রগুপ্ত মৌর্য ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থেনিস এদেশে আসেন। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্মের দীক্ষা গ্রহণ করেন। বিন্দুসার অমিত্রাঘাত উপাধি নেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। অশোক ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন। ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যাভিষেক হয়। সম্রাট অশোক প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন। সম্রাট অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের কাছে অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন। মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ। ভারতবর্ষ সর্বপ্রথম পারসিক জাতি দ্বারা আক্রান্ত হয়। আলেকজান্ডার ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। তক্ষশিলার শাসক রাজা অম্ভি আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন। হিদাসপিসের যুদ্ধ আলেকজান্ডার ও পুরুর মধ্যে সংগঠিত হয়। ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয়। মেগাস্থেনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক দূত। মিনান্দার ছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজা। মিনান্দারের জন্ম হয় আলসান্দা দ্বীপের কালসাই গ্রামে। ইন্দো গ্রিক রাজা মিনান্দার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ভারতে পল্লব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গন্ডফার্নিস। কুষাণরা ইউচি জাতির শাখা। ভারতে কুষাণদের মধ্যে শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা বর্তমান পেশোয়া। ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয়েছে কুষাণ সম্রাট কনিষ্ককে। কনিষ্ক কাশ্মীর, জলন্ধর, কান্দাহার ও পুরুষপুরে বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করেন। কনিষ্কের শাসনকালে ভারতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন আয়ুর্বেদাচার্য চরক। ভারতে চিকিৎসা শাস্ত্রে অস্ত্রোপচার প্রচলন করেন চরক।
বুদ্ধচরিতের রচয়িতা কবি অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন। কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন নাগার্জুন। কুষাণ যুগের শ্রেষ্ঠ শিল্প গান্ধার শিল্প। গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গান্ধার শিল্পরীতির জন্ম। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। 320 খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ প্রচলিত হয়। সমুদ্রগুপ্তের মাতার নাম কুমার দেবী। পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন সম্রাট সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন বলা হয় সম্রাট সমুদ্রগুপ্তকে। কবিরাজ উপাধিতে ভূষিত হন সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তিতে সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য বিজয় কাহিনী বিবৃত হয়েছে। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা নবরত্ন দ্বারা অলঙ্কৃত ছিল। সকারি উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফা হিয়েন ভারতে আসেন। ফা হিয়েনের ভারত বিষয়ক ভ্রমণ কাহিনীটির নাম ফো কুও কিং। হুন আক্রমণ প্রতিহত করে খ্যাতি লাভ করেন সম্রাট স্কন্দগুপ্ত। প্রাচীন ভারতে গুপ্ত বংশের শাসনকালকে সুবর্ণযুগ বলা হয়। মহাকবি কালিদাস সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক চিকিৎসা বিজ্ঞানের কিংবদন্তি ধনন্তরী। ভারতে প্রবেশকারী হুনরা শ্বেত হুন নামে পরিচিত। স্কন্দগুপ্তের মৃত্যুর পর তোরমানের নেতৃত্বে ভারতে প্রথম হুন আক্রমণ হয়েছিল। ভারতে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কটির নাম ছিল মিহিরকুল বা মিহিরগুল। হুম নায়ক মিহিরগুলের রাজধানীর নাম সাকল, বর্তমান শিয়ালকোট। মিহিরগুল ছিলেন ভারতের সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়ক। ভারতের অ্যাটিলা বলা হয় মিহিরগুলকে। বাংলার প্রথম সার্বভৌম নরপতি শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। পুষ্যভূতি রাজাদের রাজধানী ছিল থানেশ্বর। হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেন 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেন কনৌজে। শিলাদিত্য উপাধি গ্রহণ করেন হর্ষবর্ধন। সকলোত্তর পথনাথ বলা হতো হর্ষবর্ধনকে। হর্ষচরিতের রচয়িতা বাণভট্ট। দক্ষিণ ভারতে যে রাজার কাছে হর্ষবর্ধন পরাজিত হন তার নাম চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধন রচিত নাটকগুলির নাম হল নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েনসাং এদেশে আসেন। হিউয়েনসাং এর ভ্রমণ বৃত্তান্তটির নাম সিইউকি। হর্ষবর্ধন প্রতি 5 বৎসর অন্তর গঙ্গা যমুনার সঙ্গম স্থল প্রয়াগে মহোৎসবের আয়োজন করতেন। হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করতেন। বাংলার পাল বংশের প্রথম রাজা গোপাল। বাংলার প্রথম নির্বাচিত রাজা গোপাল। রাজা ধর্মপাল বিক্রমশীল উপাধি গ্রহণ করেন। কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য বা দিব্যক। বাংলার সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন। যে তুর্কি বিজেতা নদিয়া অধিকার করেন তার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ত্রিভুবন মল্ল বিক্রমাদিত্য বা ষষ্ঠ বিক্রমাদিত্য। মিতাক্ষরা আইন রচনা করেন শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর। পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন। চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম রাজেন্দ্র চোল। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। রামচরিত রচনা করেন কবি সন্ধ্যাকর নন্দী। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ কবি সন্ধ্যাকর নন্দী। দান সাগর গ্রন্থটির রচয়িতা বল্লাল সেন। গীত গোবিন্দ রচনা করেন কবি জয়দেব। পূর্ব ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় জগৎ বিখ্যাত ছিল। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক মনীষী চক্রপাণি দত্ত।
পাল যুগের দুজন শিল্পীর নাম ধীমান ও তার পুত্র বিতপাল। সেন যুগে বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তির নাম সুলোপানি, যিনি একাধারে শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ ছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন উড়িষ্যার পরবর্তী গঙ্গ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা অনন্তবর্মন চোড়গঙ্গ। কোণারকের সূর্য মন্দিরটি নির্মাণ করেন উড়িষ্যার রাজা প্রথম নরসিংহদেব। পল্লব রাজাদের রথ মন্দিরগুলি মহাবলীপুরমে অবস্থিত। মধ্য এশিয়ার মরুভূমির গর্ভ থেকে প্রাচীন ভারতীয় সভ্যতার অস্তিত্ব আবিষ্কার করেন ইংরেজ পুরাতত্ত্ববিদ স্যার অরেলস্টাইন। অতীশ দীপঙ্কর ছিলেন মহাযানপন্থী বৌদ্ধ পণ্ডিত। তিব্বতে বৌদ্ধ ধর্মের সংস্কার ও প্রসার করেন। দীপঙ্কর শ্রীজ্ঞান শেষ জীবনে তিব্বতে গিয়েছিলেন। দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতীদের কাছে অতীশ নামে পরিচিত ছিলেন। কম্বুজ রাজ্যের রেয়ন মন্দিরটি শিবের মন্দির। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির আঙ্কর ভাটের বিষ্ণু মন্দির। সুমাত্রার শৈলেন্দ্র রাজাদের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি বড়বুদুরের স্তূপ। পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় বড়বুদুরের স্তূপকে।